স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। সামনে আরও লড়াই হতে পারে, কঠিন হতে পারে পরিস্থিতি, এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের আয়োজনে ক্যান্সারের আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। বিএনপির এই নেতা আরও বলেন, দেশে ছিনতাই, চুরিসহ সন্ত্রাসী কার্যক্রমে ব্যাহত হচ্ছে জনজীবন। বিস্ময় প্রকাশ করে রিজভী বলেন, এখনও নারী ধর্ষণ হয়, তার 3 দিন পর মামলা নেয়, পরে আবার বলে ধর্ষণ হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। রাস্তাঘাটে, পাড়ায়, মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, আপনার এই বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করা হয়েছে, করে টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে, সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এটাও তো মানুষ প্রত্যাশা করেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ভালো মানুষ, আমরা জানি, সৎ মানুষ নিঃসন্দেহে, কিন্তু তার দক্ষতা প্রমাণ করতে হবে যে তার আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে তারা দায়িত্ব পালন করছে। 7 বছর পর আজ হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা, যেটিকে দলের ছায়া কাউন্সিল হিসেবেও দেখছেন অনেকেই। এই সভার মধ্য দিয়ে সারা দেশে একটি নতুন জাগরণ সৃষ্টি করতে চায় দলটি। গুরুত্ব পাবে দেশের চলমান পরিস্থিতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা, মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা সহ 4টি ইস্যু। এই সভা মাইলফলক হয়ে থাকবে বলে জানাচ্ছেন বিএনপি নেতারা। 2018 সালের 3 ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে দলের বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গ্রেপ্তার আতঙ্কে তাড়াহুড়ো করে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় সেই সভা। ওই সভার পর 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যান। এর আগে 2016 সালের মার্চে অনুষ্ঠিত হয় দলটির কাউন্সিল। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর 5 আগস্ট পতিত শেখ হাসিনার পতনের পর দলটি আবার সাংগঠনিক তৎপরতা নিয়ে ঘুরে দাঁড়ায়। পরিবর্তিত পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির বর্ধিত সভা। তারেক রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় স্বাগত বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অংশ নেবেন দলের বিভিন্ন স্তরের প্রায় 4000 নেতা। নির্বাচন সামনে রেখে এই বর্ধিত সভাকে খুবই সময়োপযোগী বলে মনে করেন দলটির নেতারা। আমরা বারবারই বলেছি যে আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ কী আলোচনাগুলো করবেন, সে আলোচনার ভিত্তিতে আমাদের পরবর্তীতে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ঐক্যটা খুব জরুরি। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হলে আমাদের মধ্যে একটা ইউনিটি গড়ে উঠতে হবে। সেই ইউনিটির যেন খুব বেশি ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যের উপরে হয়, সুদৃঢ় হয়, এবং আগামী দিনগুলা যেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি, যে লক্ষ্যটা হলো একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, অন্যদিকে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা প্রস্তাব, দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে বর্ধিত সভা থেকে একটি বার্তা দেওয়া হবে। সভা থেকে নির্বাচনমুখী রোডম্যাপের যাত্রা শুরু করবে বিএনপি। এখানে যে সমস্ত নেতৃবৃন্দ যারা আসবেন, যাদেরকে ডাকা হয়েছে, তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই তো কি চান তারা। কারণ অনেক দিন ধরে এই যে আমাদের এত বড় আন্দোলন গেল, তারপরে আরও নানা বিষয়, এখানে কোথায় কি অবস্থা, এখানে কি ধরনের রেজুলেশন প্রস্তাবাবলী গ্রহণ করা যায়, তাদের বক্তৃতার মধ্যে দিয়েই তো সেটা আসবে। এবারের বর্ধিত সভার জন্য সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, স্লোগান নির্ধারণ করা হয়েছে। নেতারা বলছেন, সভায় তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়েই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে বিএনপি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। 72 সালের 10ই জানুয়ারি পরবর্তী ঘটনা অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশ করলে জনগণ জানতে পারবে কারা সত্যিকার অর্থে মানুষ খুন করেছে, ইজ্জত ও সম্পদ লুণ্ঠন করেছে। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামীর জনসভায় তিনি আরও বলেন, শিক্ষিত তরুণদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবেশী হিসেবে তারা যেন এমন কিছু চাপিয়ে না দেয় যা দেশের মানুষের জন্য অপমানজনক। প্রিয় পঞ্চগড়বাসীর মুখ দেখার জন্য আমি দাবি জানাবো, বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে 1972 সালের 10 জানুয়ারি থেকে এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম, সেইগুলা অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। 22 এপ্রিল শুনানির দিন ঠিক করেছে আদালত।
একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আবার আপিল শুনানির এটি প্রথম ঘটনা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেয়। মঙ্গলবার আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম শুনানি শেষ হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2012 সালে গ্রেপ্তার হওয়ার সময় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন আজহার। 2014 সালে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশে খেলাপি ঋণ 3,45,000 কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছেন গভর্নর, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বছর ব্যবধানে এই অঙ্ক বেড়েছে 2 লাখ কোটি টাকা। আওয়ামী লীগ আমলে ব্যাংক থেকে নামে বেনামে অর্থ বের করে নেওয়া হয়, যা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে। সংবাদ সম্মেলনে গভর্নর আরও জানান, বিতরণ করা ঋণের 20.20% এখন খেলাপি। গত ডিসেম্বরে ব্যাংক খাতে বিতরণ করা ঋণের স্থিতি ছিল 17,11,402 কোটি টাকা। এর মধ্যে 3,45,000 কোটি টাকার বেশি খেলাপি হয়েছে। এ অঙ্ক বিতরণ করা ঋণের 20.20%। এটা ছিল 16.9 থেকে এখন 20.2 গিয়েছে এই কোয়ার্টারে। যদিও 2023 সালের ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল 1,45,633 কোটি টাকা, অর্থাৎ 1 বছরের ব্যবধানে বেড়েছে 2 লাখ কোটি টাকা, আর 6 মাসে বেড়েছে 1,34,000 কোটি টাকা। সেপ্টেম্বরে এটা ছিল 2,85,000-এর মতো। তো 2,85,000 থেকে 3,45,000 বেড়েছে। এটা আরও বাড়বে, এটাই আমি বলতে পারি। এটা এখনও আমরা শ্রেণীকৃত ঋণের যে চূড়া সর্বোচ্চ পর্যায়ে সেটা আমরা এখনো পৌঁছাইনি। গভর্নর জানান, বিগত সরকারের সময় খেলাপি ঋণের অঙ্ক কম দেখানো হতো। এটি 9% ঘরে আটকে রাখা হয়েছিল। তবে তার ধারণা, পুরো হিসাব শেষে এটি বাড়বে আরও অন্তত 9%। বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণের অঙ্ক 42.83%, আর বেসরকারি খাতে এই হার 15.60%। আর বেসরকারি ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি। দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করার পরিকল্পনার কথা জানিয়ে গভর্নর বলেন, যেসব ব্যাংক একীভূত করার দরকার সেগুলো একীভূত করা হবে। কিছু ব্যাংক নতুন বিনিয়োগকারী নিয়ে পুনর্গঠন করা হতে পারে। আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউয়ের কার্যক্রম চলছে। আপনারা জানেন 6টা ব্যাংকে চলছে, আরও কিছু ব্যাংকে আমরা খুব শীঘ্রই শুরু করতে যাব। সেগুলো হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ব্যাংক রেজলিউশন অ্যাক্ট অনুযায়ী আমাদের ব্যাংকিং খাতকে একটু পুনর্গঠন করার একটা প্রচেষ্টা আমরা নেব। তবে এ মুহূর্তে কোনো ব্যাংক বন্ধ হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে গভর্নর আরও বলেন, কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলেও গ্রাহকের আমানতের নিরাপত্তা দেবে বাংলাদেশ ব্যাংক। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।